যে পরিষ্কারভাবে আমাদের ঐক্যমত্য আছে এবং সেটার ব্যাপারে, এবং সেখানে যখন ভোটটা হবে এটা নারী পুরুষ নির্বিশেষে ভোট দিবে এবং সে শুধুমাত্র নারীর প্রতিনিধিত্ব করে না, তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যেই আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট, এটা আমার কাছে দ্বিতীয় একটি বিষয় আমার কাছে মনে হয়। তৃতীয় বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে যা আছে আমাদের সেটার উপরই ভিত্তি করে গড়া উচিত। একদম সম্পূর্ণভাবে নতুনভাবে কিছু করতে যাওয়া এইরকম একটা উত্তরণকালীন সময়ের ভিতরে কষ্টকর হবে বলে আমার কাছে মনে হয়। সেহেতু এই মুহূর্তে যদি 50টা আসন থাকে, সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হয়, তাহলে আমরা এটাকে 100 বা কোনো একটাতে পৌঁছানোর অংশ হিসেবে দেখতে পারি। এবং যদিও এখানে প্রতিনিধিত্বের বিষয় যদিও দ্বি প্রতিনিধিত্বের বিষয় থাকে, দ্বৈত প্রতিনিধি, তা সত্ত্বেও আমার কাছে মনে হয় যে একটি এই মুহূর্তে করার জন্য সহজ, আগামী দিনে কি হবে এটা প্রত্যক্ষ ভোট এবং পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার, এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার আর কি এটার ভিতরে। এবং সেইটা যদি আমরা প্রত্যক্ষ ভোট করি, তাহলে যেই ইস্যুটা সবসময় ঘুরে ফিরে আসে, যেটা উচ্চ কক্ষ সৃষ্টি করলে যেই বিতর্কটা আসে, সেটা হলো দলের আনুপাতিক ভাবে নাকি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নাকি ভোটের আনুপাতিক ভাবে, এই আনুপাতিকের বিতর্ক থেকে আমরা তাহলে মুক্ত থাকতে পারি, তাহলে আমরা প্রত্যক্ষ ভোটের ভিতরে এখানে যেতে পারি। আমার এই কথাগুলো বলার ক্ষেত্রে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সেটা হলো যে 96 সালের সংসদে আমার মা সংরক্ষিত আসন থেকে টাঙ্গাইলের মহিলা সদস্য ছিলেন আওয়ামী লীগের থেকে, এবং আমি খুব কাছের থেকে দেখেছি ওনাদের কাজের ক্ষেত্রে কি সমস্যা। প্রথমত হলো রাজনৈতিকভাবে ওনারা হীনমন্যতায় ভোগেন। এটা রাজনৈতিকভাবে হীনমন্যতার ভিতরে থাকেন, কারণ ওনাদের অনেকেরই সাংগঠনিকভাবে কোনো অবস্থান থাকে না। অনেক সময় বাইরে থেকে সামাজিকভাবে প্রতীকী অর্থে ওনাদের বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। দ্বিতীয়ত যেটা দাঁড়িয়েছে সেটা হলো গড়ে 3টে থেকে 4টি আপনার সংসদীয় এলাকাকে ধরে একজন নারী সংসদ দাঁড়ায়, তাহলে মাথা পিছু নাগরিক গড় পিছু ওনাদের মনোযোগ দেওয়ার সুযোগ অত্যন্ত কম থাকে এবং প্রত্যক্ষ সেই যোগাযোগগুলো অনেক সীমিত হয়ে যায়। তৃতীয়ত ওনাদের যে আর্থিক ব্যবস্থা এবং বরাদ্দগুলো থাকে সেগুলিও প্রথমত হলো কম দেওয়া হয়, এবং ওনারা সেহেতু দ্বিতীয় শ্রেণীর সংসদ সদস্য হিসেবে বিবেচিত যেহেতু হয় অনেক ক্ষেত্রে, এবং একই সাথে যে অংশ দেওয়া হয় সেটাও 3টি সংসদীয় এলাকার জন্য ওনাকে খরচ করার ব্যাপারে থাকে। এটা খাবিখাট জিনিস অথবা স্কুল কলেজ ইত্যাদি মন্দির মসজিদে থেকে দেওয়ার ক্ষেত্রে সেগুলিও আর্থিকভাবে সেইভাবে থাকে না। এবং যেহেতু ওনাদের কোনো রাজনৈতিক ভাবে অবস্থান নেই, সেহেতু আপনারা যতই আপনারা সংসদীয় মানে ভাবে আমরা প্রতিনিধিত্বের কথা বলি কেন, ওনাদের যদি দলীয় ভাবে অবস্থান শক্তিশালী না থাকে, তাহলে কিন্তু ওনারা রাজনৈতিক এই সুযোগকেও কিন্তু ঠিক মতো করে ব্যবহার করতে পারেন না। আমি সেটা নিজের কাছের থেকে দেখেছি। আমি একটা শেষ কথা বলে শেষ করি, এটা কিছুটা একটু সমালোচনামূলক শোনা যাবে। সেটা হলো যে আমরা উপরি কাঠামো নিয়ে অনেক চিন্তা করছি। আমরা সংসদ বদলের চিন্তা করি, কিভাবে করব, সংবিধান কিভাবে করব, বা এইটার স্থানীয় সরকার কিভাবে করব, বা নির্বাচন কমিশন কিভাবে করব। কিন্তু আমার ব্যাখ্যায়, সামাজিক ব্যাখ্যায় আমরা যেটা বলি এটা হলো উপরি কাঠামো। ভিত্তিতে যদি নারীর অংশগ্রহণ যদি শক্তিশালী না হয়, তাহলে কি শুধুমাত্র যদি শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ শক্তিশালী না হয়, যদি অর্থ উপার্জনমূলক পরিস্থিতিতে যদি নারীর সেখানে না থাকে, নারীর উপরে যদি সামাজিক অত্যাচার এবং আপনার বিভিন্ন ধরনের নিগ্রহ অব্যাহত থাকে, বাল্য বিবাহ যদি অব্যাহত থাকে, আমরা কি মনে করি যে এই রকম একটি সমাধান ওইগুলোকে ওইগুলোরও সমাধান করে দেবে কিনা? আমাদের এই কার্যকরণ সম্বন্ধে নিশ্চিত হতে হবে। ধরুন আগামীকাল আমরা এগুলি সব করলাম, আর 10 বছর পরে এসে দেখলাম এখনো সেই ধরনের গার্হস্থ্য নিগৃহর ঘটনা ঘটছে, বাল্য বিবাহ হচ্ছে, আর্থিকভাবে তারা পর্যুদস্ত থাকছে, আমাদের মাতৃমৃত্যুর হার কমাতে পারি না, তাহলে কিন্তু আমাদের দায়বদ্ধতা থাকতে হবে।
এইটা আমাদের কাছে মনে রাখতে হবে যে এইটার সংযোগটা আমরা স্থাপন করতে পারছি। দ্বিতীয় আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, এটাও আমাদের মনোযোগে রাখতে হবে। নারী কোনো অবিভাজিত জনসংখ্যা না, নারী কোনো অবিভাজিত জনগোষ্ঠী না। আমার নারীর ভিতরে গার্মেন্টস শ্রমিক আছে, আমার নারীর ভিতরে নির্মাণ শ্রমিক আছে, আমার গ্রামীণ নারীর ভিতরে যারা বিদেশে যাচ্ছে প্রবাসী নারী শ্রমিকরা ওখানে ওর ভিতরে আছে, আমার এখানে সেবার খাতে বিভিন্ন নারীরা আছে। আমরা যেই নারীর কথা বলি, আমরা কি সেই নারীদের অন্তর্ভুক্ত করে বলছি কিনা? সে তো আজকে আমাদের এই যে সংবিধান সংশোধন বা অন্য প্রতিনিধিত্বর কথা বলি, আমরা যেন ভুলে না যাই ওই বিভাজিত ভাবে ওই নারীদের আমরা কিভাবে এখানে স্থান করে দিব, নাকি আমরা উচ্চবর্গীয় নারী প্রতিনিধি এবং আমাদের মতো আলোকিত নিজেকে দাবি করলাম, পুরুষ মানুষরা যে এখানে দাবি করি সেই নারীদের কথা এটার ভিতরে থাকবে না। সেহেতু দুটো জিনিস আপনারা নিশ্চিত করেন, এই সমস্ত সংস্কারের ভিতর দিয়ে এই মুহূর্তে নারীদের ক্ষেত্রে যেই ধরনের বিভিন্ন ধরনের নিপীড়ন এবং অপরাধমূলক কাজ চলছে সেগুলোকে নিরসন করা যাবে। আর দুই, এই যারা প্রতিনিধিত্ব করবেন তারা প্রকৃত অর্থে পিছিয়ে পড়া নারী গোষ্ঠীর জনগোষ্ঠীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তারা সামনে আসবেন, এইটি প্রত্যাশা করি। আজকে কথা বলতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আপনাদের সাফল্য কামনা করি।